বিভা ক্যাফেতে শুনছেন প্রসেনজিৎ বন্দ্যোপাধ্যায়ের গল্প ননী গোপালের ভয়। ননী গোপালের চরিত্রে নিহারেন্দু ব্যানার্জি, গল্প পাঠে ও অন্যান্য চরিত্রে তমাল, সাউন্ড মিক্সিংয়ে সায়ন, পোস্টার ডিজাইনিংয়ে কৃষ্ণেন্দু, প্রযোজনা ও পরিবেশনায় বিভা পাবলিকেশন। শুরু হচ্ছে প্রসেনজিৎ বন্দ্যোপাধ্যায়ের গল্প ননী গোপালের ভয়। কি যাচ্ছে তাই ব্যাপার। এই অবস্থায় পড়তে কোনো মানুষেরই ভালো লাগবে না, ননীবাবুরও লাগছে না। আজ সারাদিন ধরে ক্রমাগত সবেতেই বাধা পড়ে চলেছে। সকালে উঠে কার মুখ যে দেখেছিলেন সেটা কিছুতেই মনে করতে পারলেন না ননী গোপাল বাবু। ভাগ্য জিনিসটায় বেশ বিশ্বাস করতে শুরু করে দিয়েছেন। ভূতে বিশ্বাস করুন আর নাই করুন। ওহ, কি কুক্ষণে রমাপ্রসাদ বাবুকে বলে ফেলেছিলেন যে তিনি একটা ভুতুড়ে অভিজ্ঞতা চান। মাত্র 4 দিন আগে মঙ্গলবার এই কথাটা তুলেছিলেন ননীবাবু। নিমতলা এলাকায় ইংরেজ আমলের যে ঝুরঝুরে পোড়ো বাড়িটা রয়েছে তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন দুজনে, তিনি আর তার বাল্যবন্ধু রমাপ্রসাদ বাবু, যিনি মুম্বাইতে পোর্টে চাকরি করতেন। সম্প্রতি রিটায়ার করে মুম্বাই থেকে কলকাতায় গিরিশ পার্কের বাড়িতে ফিরে এসেছেন। ননীবাবুর তো অগাধ পৈতৃক সম্পত্তি আছে, তাই চাকরি ব্যবসা কোনোটাই করেননি। সন্ধে দুজনে মিলে গিয়েছিলেন গঙ্গার ধারে। গল্প করতে করতে হেঁটেই বাড়ি ফেরার পথ ধরেছিলেন রাত 10:30টায়। রাস্তায় লোক চলাচল অল্প হলেও ছিল, তার উপর স্ট্রিট লাইট ফটফট করছিল। কিন্তু ওই অন্ধকার পোড়ো বাড়িটা দেখে রমাপ্রসাদ বাবু বলে উঠেছিলেন, বাড়িটা দেখ ননী, বেশ গা ছমছমে না? কিসের গা ছমছমে শুনি? রাস্তায় লোক রয়েছে, বাতি জ্বলছে, এমনকি দেখ বাড়িটার দালানের রিক্সাওয়ালাগুলো ঘুমিয়ে কাদা হয়ে রয়েছে, আর তোরই শুধু গা ছমছম করতে লেগে গেল। কই, আমারও তো গা আছে, ছমছম ঝমঝম কিছুই তো করছে না। কথাটা শুনেই রমাপ্রসাদ বাবু দাঁড়িয়ে পড়ে টানা 15 সেকেন্ড ধরে ননীবাবুর ফিচেল হাসি গোঁজা কোঁচকানো চোখের দিকে তাকিয়েছিলেন। তারপর বলেছিলেন, অতীব সাহস তোমার। কোন জন্মে একদিন গড়িয়া শ্মশানে রাত কাটিয়েছিলিস বলে খুব বুকের পাটা হয়ে গেছে না? আমাদের আর সে বয়সও নেই যে ভুতুড়ে জায়গা। ভুতুড়ে জায়গা? ভুতুড়ে জায়গা বলে কিছু আছে নাকি রে রমা? আমি তো সেরকম একটা জায়গা দেখবার জন্য যাকে পাচ্ছি তাকেই বলছি। এত যে লোক ভূত ভূত করে, এত গল্প, এত সিনেমা, আরে ভূত জিনিসটা দেখেছিস কোনোদিনও? 62 বছর বয়স হয়ে গেল, একটাও ভুতুড়ে জায়গার সন্ধান কেউ দিতে পারলো? আমি সন্ধান দেব, তুই যাবি? ঝাড়খণ্ডের গালুটিতে, এখান থেকে 277 কিলোমিটার। নামে ঝাড়খণ্ডে হলেও ওটা পশ্চিমবঙ্গের একরকম বর্ডারই বলতে পারিস। ট্রেনে মাত্র 4.5 ঘন্টার পথ। আমার ঠাকুরদা বামাপ্রসাদ বড় শখ করে ওখানে বাগান বাড়ি করেছিলেন। স্বাস্থ্যকর জায়গা তো, উইকেন্ড হলেই কলকাতা থেকে ওখানে চলে যেতেন। বেশ হই হল্লা করতেন সবাই মিলে। ঠাকুরদার এক অবিবাহিত পিসি ছিলেন, হঠাৎ তিনি কুয়োয় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন। তারপর থেকেই নানান রকম অদ্ভুত ঘটনা। কুয়োর ভেতর কান্নার আওয়াজ, সারা বাড়িতে শ্যাওলা মাখা ভিজে পায়ের ছাপ। ওর মুখ বন্ধ করা হলো, কিন্তু ঠাকুমা কিছুতেই আর ওখানে যেতে চাইতেন না। তখন থেকে ওখানে কেউ যায় না আর। বড় সাধ করে বাড়িটা বানিয়েছিলেন রে, তাই বিক্রি তো করেনি। কেউ বিক্রি করতে না পারে সেই জন্য দেবোত্তর সম্পত্তি বানিয়ে দেন। এখন ওই বাড়ি ঠাকুরদার মালির নাতি হরকিষাণ দেখাশোনা করে। ওই একজনই বাগানের 1 কামরা ঘরে থাকে। বাগানে আনাজপাতি ফলিয়ে বিক্রি করে, আর 2 মাসে একবার কলকাতায় এসে মাইনে নিয়ে যায়। এই মাসে নিয়ে গেছে, আবার সামনের মাসের পরের মাসে আসবে। ও এলে তুই ওর সঙ্গে চলে যাস, একটা দিন ওখানে থেকে আসবি, তোর ভুতুড়ে জায়গা দেখার শখ মিটে যাবে। বাহ, তবে তো যাবই। ননীবাবু নেচে উঠলেন। কিন্তু অতদিন ওয়েট করতে পারবো না, যেতে হলে এই হপ্তাতেই যেতে চাই। তবে তুইও আমার সঙ্গে যাবি। আমি? হ্যাঁ, তুই।
বুড়ো বয়সে তোর এই ভূতের ভয় আমি ঘুচিয়ে ছাড়বো। অনেক অনিচ্ছে সত্ত্বেও ননীবাবুর উৎসাহ দেখে রমাপ্রসাদবাবু রাজি হয়েছিলেন। ঠিক হয়েছিল 4 দিন বাদে আজ শনিবারের ট্রেনে গালুডি পৌঁছবেন। টিকিট পাওয়া গেল শালিমার LTT এক্সপ্রেসে। হাওড়ার শালিমার স্টেশন থেকে দুপুর 3টে ছেড়ে সন্ধে 7:30টায় গালুডি পৌঁছে দেয়। আজ দুপুর 1:15তেই কথা মতো শালিমার পৌঁছে গিয়েছিলেন ননীবাবু, কিন্তু তখনও রমাপ্রসাদবাবু আসেননি। ননীবাবু ফোন করলে তিনি ধরছিলেন না। অবশেষে 2:45 নাগাদ ফোন ধরে বললেন, দেখ না, বেরোতে যাব, ছেলে বৌমা সব এসে হাজির, সেই ব্যাঙ্গালোর থেকে এলো, বলে আসবি তো। তেনারা নাকি বাবা মাকে সারপ্রাইজ দিতে না বলে কই চলে এলে। কি আর করি বল, কিছুতেই যেতে পারছি না রে। ননীবাবু ভালোই আন্দাজ করেছিলেন যে তার ভীতু বন্ধু শেষমেশ এইভাবেই ঝোলাবে, কিন্তু স্টেশন অবধি এসে আবার বাড়ি ফিরে যেতে তিনি রাজি নন। একাই যাবেন ঠিক করলেন। গালুডি খুব সুন্দর জায়গা, আর দেখবার মতো ওখানে অনেক কিছুই আছে। রমাপ্রসাদবাবু বলেছিলেন ননীবাবু একা যেতে চাইলেও কোনো অসুবিধে নেই। হরকিষণকে বলা আছে ঠিক সন্ধে 7:30টার সময় গালুডি স্টেশনে গিয়ে হাজির হবে। তাকে ট্রেনের কোচ নাম্বার, চেয়ার নাম্বার সব দেওয়া আছে। এছাড়াও বাগানবাড়ির একটা ডিরেকশনও ননীবাবুকে দিয়েছিলেন। কিন্তু যাত্রায় বাধা পড়ার সেই যে শুরু, এখনও তা অব্যাহত। ট্রেন পৌঁছবার কথা 7:30টায়, কিন্তু পাক্কা 3 ঘন্টা লেট। 10:30টায় গালুডি স্টেশনে পা রাখতেই আর এক বিপত্তি। প্ল্যাটফর্মে আলো খুব কমই জ্বলছিল। একটু আগেই মুষলধারে বৃষ্টি হয়ে গেছে, আর প্ল্যাটফর্মে জল ও আরও কী সব পড়েছিল, তাতে পা দিয়ে পিছলে পড়লেন ননীবাবু। কোমরে সামান্য ব্যথাও পেলেন, কিন্তু তার চেয়েও বিশ্রী ব্যাপার এই যে হাত থেকে মোবাইলটা ছিটকে পড়ে গেল লাইনে। ট্রেনও চলে গেল তার ওপর দিয়ে। এখন হরকিষণ এসছে কিনা বোঝা যাচ্ছে না। তিনি তাকে চেনেন না, সেও তাকে চেনে না। হরকিষণের মোবাইল নাম্বার সেভ করা ছিল ননীবাবুর মোবাইলে। এখন তো চেনার একটাই উপায়। হরকিষণ, হরকিষণ! ট্রেন থেকে স্টেশনে বেশ কিছু লোক নেমেছিল। অনেকেই বেরিয়ে চলে গেল। এখন সামান্য যে কয়েকটা মানুষ ঘোরাফেরা করছে, তাদের মধ্যে কেউই তার ডাক শুনে এগিয়ে এলো না। কয়েকজন শুধু তার দিকে একবার তাকিয়ে দেখল। তিনি পড়ে যেতে যে 3 জন তাকে তুলে দিতে এসেছিল, তারাও পালিয়েছে, বোধহয় আবার বৃষ্টি নামার ভয়ে। স্টেশন থেকে বেরিয়ে এলেন ননীবাবু। কাঁধে শুধু একটা ঢোলা ব্যাগ। বাইরেটা আরও অন্ধকার। এটা একেবারে যে অজপাড়া গাঁ তা মোটেই নয়। ইলেকট্রিসিটি তো আছেই, কয়েকটা হোটেল রিসর্টও আছে। তা সত্ত্বেও এরকম অন্ধকার কেন বোঝা গেল না। লোকজন খুব একটা চলাচল করছে না। রমাপ্রসাদ বাবুদের বাগান বাড়ি যেখানে, সেটা এখান থেকে 5 কিলোমিটার মতো। অথচ সাইকেল রিক্সা বা ভ্যান রিক্সা কিছুই চোখে পড়ছে না। স্টেশন থেকে একটাই আলো টিমটিম করে চলছে। রাস্তার পাশে একটা বন্ধ দোকানের বাইরে 2টো লোক সিমেন্টের সিটে বসে বিড়ি ফুঁকছে। তাদের সঙ্গে কথা বলে ব্যাপারটা পরিষ্কার হলো। এই অঞ্চলে মাঝে মাঝেই হাতির দল বেরোয়। কাল ভোর রাতেও বেরিয়েছিল। গ্রামবাসীরা পটকা ফাটিয়ে দলটাকে আবার ফেরত পাঠাতে পেরেছে ঠিকই, তবে হাতিগুলো কয়েকটা ইলেকট্রিকের খুঁটি উপড়ে দিয়েছে। তাই আজ স্টেশন ছাড়া কোথাও বিদ্যুৎ নেই। কাল মেরামতি হওয়ার পর আসবে। হাতিদের এই অহরহ হামলার প্রতিবাদে আজ গোটা এলাকায় ধর্মঘট জারি করেছে গ্রামবাসীরা। তাই ভ্যান, রিক্সা প্রভৃতি যান চলাচলের কোনো সম্ভাবনাই নেই। ব্যাস হয়ে গেল ভূতের বাড়ি যাওয়ার দফারফা। কাল দুপুরের ফেরার টিকিট কাটা রয়েছে। ননীবাবু ভাবলেন, কাছেই হোটেল আছে যখন, আজ রাতটা সেখানেই কাটিয়ে কাল দুপুরে কলকাতা রওনা দেবেন। কিন্তু হোটেলের দিকে যেতে গিয়েও থেমে গেলেন। ভাবলেন, তার বন্ধু রমাপ্রসাদ ঠাট্টা করার জন্য আগ বাড়িয়ে রয়েছে। এভাবে ফিরে গেলে মাথা তুলে তাকাতে হবে না। তাকে ভীতু বলে গোটা বন্ধু মহলে রাষ্ট্র করে বেড়াবে না, এটা হতে দেওয়া যায় না। বরং আজই তার সাহস প্রমাণ করার সবচেয়ে ভালো দিন। এরকম অন্ধকার প্রতিকূল পরিবেশেও যদি কোনো মতে সেই বাড়িতে গিয়ে রাত কাটাতে পারেন, তবে কলকাতায় তার জয় জয়কার পড়ে যাবে। বন্ধুদের কেউ আর তার দিকে মুখ তুলে কথা বলতে সাহস পাবে না। এই ভেবে ননীবাবু ঠিক করলেন, যেভাবেই হোক আজকে রমাপ্রসাদ বাবুদের বাগান বাড়িতে যাবেন। 5 কিলোমিটার হেঁটে যেতে খুব বেশি করে হলেও 1.5 ঘন্টার বেশি লাগার কথা নয়, অর্থাৎ রাত 12টার মধ্যেই পৌঁছে যাবেন।
রমাপ্রসাদ বাবুদের বাগান বাড়িটা যেখানে, সেই জায়গাটা ফুলডুংরি টিলা পেরিয়ে বুরুডি ড্যাম যাওয়ার পথে পড়বে। টিলার গা দিয়েই পথ চলে গিয়েছে। দোকানে বসা লোক দুটোকে জিজ্ঞাসা করতে তারা রাস্তা বলে দিল, কিন্তু কিছুতেই সঙ্গে যেতে চাইল না, কারণ আজও নাকি ওই রাস্তায় হাতি বেরোতে পারে। ননীবাবু ভাবলেন শেষটায় ভূত দেখতে এসে হাতির পাল্লায় পড়বেন নাকি। তিনি একা মানুষ, বিয়ে থা করেননি, বরাবরই অ্যাডভেঞ্চারের শখ তার। অ্যাডভেঞ্চার করতে গিয়ে মৃত্যুর চেয়ে ভালো মৃত্যু আর কিছু হয় বলে তার মনে হয় না। তাই আজও যা থাকে কপালে ভেবে একাই বেরিয়ে পড়লেন। চারিদিকটা শুধু অন্ধকারই নয়, ভীষণ নিস্তব্ধ। সেই নিস্তব্ধতাকে প্রমাণ করতেই বহু ঝিঁঝি পোকার কলরব যেন উঠে পড়ে লেগেছে। সেই সঙ্গে পাল্লা দিয়েছে কাঁকড় মেশানো কাদা মাখা পথে ননীবাবুর স্নিকার্সের ছপ ছপ শব্দ। মাঝে মাঝে দু একটা ব্যাঙের ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। এক সীমাহীন অন্ধকার তার সুবিশাল মুখগহ্বরের ভেতর প্রতি মুহূর্তে ঢুকিয়ে নিতে চাইছে ননীবাবুকে। এটা অমাবস্যার রাত নয় বটে, কিন্তু কালো মেঘ নির্মমভাবে ঢেকে ফেলেছে আকাশের সবটুকু। মিনিট পাঁচেক অন্ধের মতো হাতড়ে হাতড়ে চললেন ননীবাবু। প্রতি মিনিটেই ভেবেছেন এখনও সুযোগ রয়েছে ফিরে গিয়ে হোটেলে রাতটুকু কাটানোর, কিন্তু তার জেদ ভয়টাকে কোনো মতে বশ করে তার পায়ের উপরে ভর করে তাকে সামনে এগিয়ে নিয়ে চলেছে। 5 মিনিট কাটতেই চোখটা বেশ সয়ে এলো। এবার খুব আবছা হলেও সামনের ঢেউ খেলানো রাস্তাটার আভাস পাচ্ছেন। এটা লাল মাটির রাস্তা হলেও এত অন্ধকারে সবই শুধুই সাদা কালো। ডান দিক বাঁ দিকে রেবড়ো খেবড়ো কালোগুলো দেখে আন্দাজ করা যাচ্ছে সেগুলো ঝোপঝাড় বলে। বাঁ দিকের দূরে চোখ মেলে আকাশের গাঢ় ছাই রঙের হঠাৎ অতিকায় মিশকালো হয়ে যাওয়াটা দেখলে বোঝা যায় সেটা একটা পাহাড়। অযোধ্যা পাহাড় হওয়ার সম্ভাবনাই খুব বেশি। কাউকে জিজ্ঞাসা করার জো নেই, লোকজন রাস্তায় চোখেই পড়ছে না। এসব বন পাহাড়ি অঞ্চলে এমনিতেই এখন গভীর রাত, তার উপরে লোকজন ধর্মঘট করে বসে আছে। বেশ খানিকটা চলার পরে ডান দিকে বেশ বড় কালো ঢেবি ঠাওর করতে পারলেন ননীবাবু। বুঝলেন এটাই তাহলে ফুলডুংরি টিলা। অর্ধেকটা পথ পার তো করেছেন তাহলে। তার হাত ঘড়ির রেডিয়ামের ডায়াল বলল 35 মিনিট হাঁটা হয়েছে। বৃষ্টি ভেজা ঠান্ডা হাওয়াটা মেটো গন্ধ নিয়ে মাঝে মাঝেই দামাল ঝাপটা মেরে পালাচ্ছে। একটা পাতলা চাদর এনেছেন ননীবাবু। এবার সেটা ব্যাগ হাতড়ে বের করলেন। ব্যাগটা মাটিতে রেখে চাদরটা গায়ে ভালো করে জড়িয়ে ব্যাগটা আবার কাঁধে তুলতে যাবেন, এমন সময় কে যেন সেটা টেনে ধরল। নেন বাবু। কখন যেন নিঃশব্দে একটা লোক ননীবাবুর বাঁ পাশে এসে দাঁড়িয়েছে। লোকটা একটা চাদর শুধু গায়েই দেয়নি, মাথাতেও মুড়ে দিয়েছে। ফলে এই অন্ধকারে তার মুখ দেখতে পাওয়া অসম্ভব। বেটে একটা মানুষের অবয়বটুকু বোঝা যাচ্ছে মাত্র। লোকটা কাছে আসতেই একটা তীব্র আঁশটে গন্ধে গাটা গুলিয়ে উঠল ননীবাবু। কোনো মতে নিজেকে সামলে নিয়ে জিজ্ঞাসা করলেন, হারকিশান? লোকটা শুকনো পাতা ঘষার মতো খসখসে গলায় বলল, হ্যাঁ বাবু, দেন ব্যাগটা, চলেন, আমার সাথে চলেন। হাঁফ ছেড়ে বাঁচলেন ননীবাবু। হারকিশান এসে গেছে যখন, তখন আর চিন্তা নেই। কিন্তু বোঝা যতক্ষণ হালকা থাকে ততক্ষণ কাউকে দিয়ে ববার পক্ষপাতী তিনি নন। বললেন, থাক থাক, আমি নিচ্ছি। কিন্তু আমাকে তুমি চিনলে কি করে? বুঝবো নি, আপনি যে প্ল্যাটফর্মে ডাক দিলেন, আপনাকে দেখেই বুঝে গেলাম। ওহো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই তো। আরে আমি তো ডেকেছিলাম। আরে দেখো দেখিনি, আমার মাথাটাই খারাপ হয়ে গেছে। কিন্তু তখন তুমি এলে না কেন? জবাবে হারকিশান জানালো যে সে ট্রেন অনেক লেট দেখে ফিরেই যাচ্ছিল। এমন সময় তার কয়েকজন বন্ধুদের সঙ্গে দেখা হয়। তাদের সঙ্গে প্রায়ই সে তাসের জুয়া খেলে, তাই আজও প্ল্যাটফর্মের এক কোণে লুকিয়ে লুকিয়ে খেলতে বসে গিয়েছিল। ট্রেন যখন এলো তখনও খেলা চলছে। খেলা চলাকালীন যদি কেউ উঠে যায় তবে তাকে হার স্বীকার করে অনেক টাকা দিতে হয়। তাই ইচ্ছে থাকা সত্ত্বেও সে উঠে আসতে পারেনি। এর জন্য ননীবাবুর কাছে সে ক্ষমাও চাইল।
ননীবাবু বললেন, আরে ঠিক আছে ঠিক আছে, তোমার দৌলতে অন্ধকার অচেনা রাস্তায় এই বুড়ো বয়সেও চলতে পারি কিনা সেটা তো পরখ করে নিলাম। রমাকে গিয়ে এই গল্পটাও শোনানো যাবে। আচ্ছা, বাংলোটা এখান থেকে 3 কিলোমিটার হবে, তাই না? ঘাড় নেড়ে হ্যাঁ জানিয়ে নিঃশব্দে চলতে লাগলো হারকিষান। ননীবাবু মাঝে মাঝেই আর চোখে দেখার চেষ্টা করলেন অন্ধকারের সঙ্গে প্রায় মিশে থাকা বেটে খাটো হারকিষানকে। রমাপ্রসাদবাবু বোধহয় একটা চমক দেওয়ার জন্যই তাকে বলেননি যে ভুতুড়ে বাড়ির এই মালিটিও ভুতুড়ে মার্কা। একটা ভুতুড়ে বাড়ি যেখানে কারোর ঢোকার সাহস হয় না, সেখানে এই লোকটা দিনের পর দিন বসবাস করছে কি করে? এর নিজের কি ভয় ডর নেই? ভূত বলে যদি সত্যি কিছু থেকেই থাকে তাহলে এর ভয় করে না কেন? আর এর গায়ে আষ্টে গন্ধ কেন? ননীবাবু জিজ্ঞাসা করলেন, আচ্ছা, এই যে তুমি একা একা থাকো, তোমার ভয় করে না? ভয় কিসের বাবু? আমাকে দেখেই লোকে ভয় পায় বটে। তোমাকে দেখে লোকে ভয় পায় কেন? পায় বাবু, পায়। নিকষ কালো অন্ধকারে হারকিষানের সঙ্গে পথ চলছেন ননীগোপাল বাবু। চোখের দৃষ্টি অন্ধকারের সঙ্গে যুদ্ধ করছে। হারকিষান এখানকার লোক হয়েও কেন যে একটা টর্চ আনেনি সেটা ভেবে পেলেন না তিনি। তাকে জিজ্ঞাসা করতে সংক্ষেপে জানালো টর্চ তার দরকার হয় না। অন্ধকার রাস্তায় হাঁটার একঘেয়েমি কাটাতে ননীবাবু নানান ধরনের কথা বলতে লাগলেন। হাতির দলে কটা হাতি ছিল, কোনো বাচ্চা হাতি ছিল কিনা, কোথাকার ইলেকট্রিক পোস্ট উপড়েছে, অযোধ্যা পাহাড়টা এখান থেকে কত দূর, বুরুডি ড্যামটা কত বড়, ইত্যাদি অবান্তর প্রশ্নও মাঝে মাঝে করতে লাগলেন। সবকটারই খুব সংক্ষেপ জবাব পেলেন। যে জবাব হ্যাঁ বা নায়ে দেওয়া যায় সেটা শুনতে না পেয়ে হারকিষানের দিকে তাকিয়ে দেখলেন সে তার চাদরে ঢোকানো মাথাটা ছায়ামূর্তির মতো হয় উপর নিচে, নয়তো ডাইনে বায়ে নাড়িয়ে উত্তর জানাচ্ছে। মাঝে মাঝেই বিদ্যুৎ চমকাচ্ছে, সঙ্গে মেঘের গর্জন। আকাশের অবস্থা ভালো নয়, তাড়াতাড়ি পা চালান। ধমকের স্বরে বলে উঠল হারকিষান। শুনে এবার বেশ জোরে চলতে লাগলেন ননীবাবু। কিন্তু যতই জোরে চলে হারকিষানের ছায়ামূর্তি তার চেয়েও জোরে আগে আগে এগিয়ে চলে। হঠাৎ কিসে যেন হোঁচট খেয়ে ননীবাবু হুমড়ি খেয়ে পড়তে পড়তে কোনো মতে কয়েক পা এগিয়ে নিজেকে সামলে নিলেন। তারপর খানিকটা দেখে আর খানিকটা হাত দিয়ে ছুঁয়ে বুঝলেন একটা পায়ে চলা কাঠের সেতু। হারকিষান হাঁ হাঁ করে উঠল। দেখে চলেন বাবু, নেন আমার হাতটা ধরেন। এই বলে সে চাদরের তলা থেকে তার লিকলিকে কালো হাতটা বের করে ননীগোপাল বাবুর বাঁ হাতটা চেপে ধরল। সঙ্গে সঙ্গে ননীবাবু যেন বৈদ্যুতিক শক খেলেন। মানুষের হাত কি এত লৌহ কঠিন আর বরফের মতো এত ঠান্ডা হওয়া সম্ভব? আষ্টে গন্ধটা এবার অনেক বেশি তীব্র। ননীবাবুর বমি উঠে আসতে চাইল। সেই সঙ্গে ওই ঠান্ডা হাত তার সারা শরীর কাঁপিয়ে দিতে লাগলো এক অজানা আতঙ্কে। সেতুটা কত লম্বা তা বুঝতে পারলেন না, শুধু মনে মনে ঠাকুরের কাছে কামনা করলেন যেন খুব তাড়াতাড়ি এটা পার হয়ে যেতে পারে। কি বাবু, ভয় করছে নাকি? কই না তো, ভয় কিসে? তুমি তো আছো। সেতুর আবছা অবয়ব লক্ষ্য করে কোনো মতে পা ফেলতে ফেলতে বললেন ননীগোপাল বাবু। এটা দেখবার জন্য এত দূর এসেছেন বাবু? এই গাঢ় অন্ধকারে এসব প্রশ্নের কি মানে? এইমাত্র একটা পেঁচা বিকট শব্দ করে উড়ে গেল। হারকিষানের ঠান্ডা হাত ননীগোপাল বাবুর কবজিতে চেপে বসে যাচ্ছে। ননীবাবুর বুকের মধ্যে ড্রাম বাজতে শুরু করেছে। এই বর্ষাকালে চাদর গায়ে দিয়েও তার সারা শরীর শীতে কেঁপে উঠল। এই কার পাল্লায় পড়লেন তিনি? মুখে বললেন, হ্যাঁ তো তুমি মুখটা চাদরে ঢেকে আছো কেন বলো তো? তুমি কে? মুখ দেখাও।
এই আধারে মুখ দেখে কি করবেন বাবু? যাই দেখা যায়, দেখবো আমি। তুমি মুখ দেখাও। দেখলে কি আপনার ভালো হবে? কথাটায় যেন প্রচ্ছন্ন হুমকি রয়েছে, আর সেটা টের পেয়েই রেগে গেলেন ননীগোপাল বাবু। না দেখালে তোমার ভালো হবে না, দেখাও বলছি। এত করে দেখবেন বলছেন যখন, তাহলে এই দেখেন। এবার চাদরের ঘোমটা সরালো বেটে খাটো চেহারার হারকিশন। সরিয়ে সে ননীবাবুর আরো কাছে এসে মুখ তুলে চাইল। হারকিশনকে অত্যন্ত কালো বলেই মনে হলো ননীবাবুর। তা না হলে এত কাছ থেকে তার মুখটা কিছু হলেও বুঝতে পারার কথা, যতই অন্ধকার হোক। এই সময় আকাশে বিদ্যুৎ চমকে উঠল, পরপর দুবার। আর তার আলোয় যা দেখতে পেলেন ননীগোপাল বাবু, তাতে তার শির দাঁড়া দিয়ে প্রবল শৈত্যপ্রবাহ বয়ে গেল। কি ভয়ঙ্কর ওর মুখ! এ মুখ কোনো মানুষের হতেই পারে না। ন্যাড়া মাথা, বাঁ চোখ নেই, সেখানে একটা গভীর গর্ত। ডান চোখ আছে, কিন্তু সেটার অর্ধেকটা ঠিকরে বেরিয়ে এসছে। নাক বলে কিছুই নেই, শুধু দুটো লম্বাটে গর্ত। সবচেয়ে ভয়ঙ্কর ওর মুখের নিচের অংশ। গাল বলতে প্রায় কিছুই নেই। দাঁতের পাটির এ প্রান্ত থেকে ও প্রান্ত বেরিয়ে সব সময়তেই এক ভয়াল হাসিতে মত্ত। মাঝে সামান্য একটু ঠোঁটের আবরণ। সব মিলিয়ে মনে হচ্ছে বীভৎস এক কঙ্কালের খুলিতে কিছুটা কালো চামড়া লেগে রয়েছে শুধু। দুজনের কেউই চলা থামায়নি। চলতে চলতে এক দৃষ্টে ননীগোপাল বাবুর দিকে তাকিয়েই রয়েছে হারকিশন। এইবার চারিদিকের নৈশব্দ ভেঙে দিয়ে সে হি হি করে হেসে উঠল। হাসির দমকে তার নিজের চোয়ালটা ডাইনে বাঁয়ে সরতে লাগলো। আর তার দিকে তাকিয়ে থাকতে পারলেন না ননীবাবু। লোকটার শীর্ণ বরফ শীতল হাতের চাপ ননীবাবুর কবজি কেটে বসে যেতে চাইছে। হাসি থামতেই কড় কড় কড়াত করে মেঘ গর্জে উঠল। ওই গর্জনের মধ্যে ননীবাবু সমস্ত শক্তি দিয়ে হারকিশনের হাতটা এক ছটকায় ছাড়িয়ে দিলেন। এতক্ষণ হাঁটছিলেন, এবার ছুটতে শুরু করলেন। বিদ্যুতের এক ঝিলিকে দেখলেন সেতু শেষ হতে মাত্র হাত তিনেক বাকি। দৌড়ে পার করে এক মুহূর্ত থামলেন। হারকিশন পিছনে দৌড়ে আসছে না তো? আবার পরপর বিদ্যুতের চমক। ননীগোপাল বাবু একবার পিছনে ফিরে দেখলেন, কিন্তু কোথায় কোথায় সেই ভয়ানক লোকটা? খুব কম সময়ের জন্য হলেও ননীবাবু স্পষ্ট দেখলেন সেতুটা বিলকুল ফাঁকা। ননীগোপাল বাবুর মাথা, সারা শরীর টলছে, বুকের মধ্যে হাঁপড় চলছে, ভয়ে জিভ শুকিয়ে আসছে, সারা শরীরে যেন হিমেল স্রোত বইছে। ভাবলেন হারকিশন যে মারা গিয়েছে সেটা রমাপ্রসাদ তার কাছে গোপন করে গিয়েছে। রমাপ্রসাদ জানতো যে হারকিশনের প্রেতাত্মা গালুটিতে ঘুরে বেড়াচ্ছে, তাই রমা কিছুতেই সঙ্গে এলো না। আর ভাবতে পারছেন না ননীগোপাল বাবু, ভাবতে চাইছেন না। এত ভয় এর আগে তিনি কখনো পাননি। তার সারা শরীর অবশ হয়ে আসছে। কোথায় যাবেন সেটাও জানা নেই, কিন্তু দৌড় আর থামালেন না। সেতু পেরিয়ে বেশ কিছুটা চলে এসেছেন, কিন্তু আর দৌড়ানো সম্ভব নয়। গোটা পৃথিবীটা যেন এদিক ওদিক টলমল করছে। হঠাৎ দেখতে পেলেন ডান দিকে হাত দশেক দূরে একটা আলোর রেখা, একটা ঘর। তার মধ্যে হ্যারিকেন জেলে কয়েকজন লোক মাটিতে বসে তাস খেলছে। ননীবাবু কোনো মতে সেই ঘরে শরীরটাকে ঠেলে তুললেন আর লুটিয়ে পড়ে জ্ঞান হারালেন। জ্ঞান যখন ফিরল তখন তিনি একটা মাদুরে শুয়ে।
বুঝলেন এটা একটা ক্লাব ঘর। বাইরে অঝোরে বৃষ্টি পড়ছে। হাত ঘড়িতে দেখলেন রাত 1টা। লোকগুলো এদিকে ওদিকে ছড়িয়েছিল। তাকে উঠে বসতে দেখেই কাছে চলে এসে 1 গ্লাস জল খেতে দিল। একটু ধাতস্থ হয়ে ননীগোপালবাবু সমস্ত কথা তাদের বলতে শুরু করলেন। ট্রেন থেকে নামার পর প্ল্যাটফর্মের ঘটনাটা বলতেই বছর 45-এর একজন বলিষ্ঠ লোক বলে উঠল, আপনি কি ননীগোপাল মিত্র? হ্যাঁ, কিন্তু আপনি কি করে জানলেন? লোকটি ননীগোপালবাবুর হাত ধরে ফেলল। এগে আমাকে আপনি আপনি করে বলবেন না বাবু। আমি হারকিশন, রোমাবাবুর বাংলো বাড়িতে থাকি। আপনার ট্রেন লেট দেখে অনেকক্ষণ দাঁড়িয়ে ফিরে এলাম। একে বাবু বাদলা রাত, তাই আবার আজ স্ট্রাইক ডেকেছে। তাই ভাবলাম বাড়ি ফিরে যাই। আপনি এলে যদি ফোন করেন তাহলে আপনাকে আনতে চলে যাব। ননীগোপালবাবু অবাক। তুমি হরকিষান? তাহলে ওই লোকটা কি? লোকটা? কোন লোকটা বাবু? ননীগোপালবাবু এবার বাকি ঘটনাটা বিস্তারিত বললেন। সকলে ধৈর্য ধরে অবাক হয়ে তার কথা শুনল। কিন্তু পুরো ঘটনাটা বলার পরে তাদের প্রত্যেকের মুখেই প্রচণ্ড আতঙ্কের ছাপ স্পষ্ট লক্ষ্য করলেন ননীবাবু। কালীপদ সাধু নামের একজন মাঝবয়সী লোক নিজের পরিচয় দিয়ে বললেন, দেখুন ননীবাবু, আপনার বর্ণনা শুনে তো মনে হচ্ছে লোকটা বিল্ল মাহাতো ছাড়া আর কেউ নয়। কিন্তু সে তো প্রায় 4 বছর আগেই। কি? ননীবাবু চোখ বন্ধ করে ফেললেন। কিছুক্ষণ আগে দেখা ভয়ঙ্কর মুখটা ভেসে উঠল। কি বিভৎস চাউনি, কি গা গুলিয়ে ওঠা বিশ্রী গন্ধ, কি ভীষণ ঠান্ডা শক্ত হাত। কালীপদবাবু একটা বিড়ি ধরালেন। তাহলে আপনাকে সব খুলেই বলি ননীগোপালবাবু। বিল্ল মাহাতো ছিল একটা চোর। বেশিরভাগ সে ঝাড়গ্রাম আর জামশেদপুরে গিয়ে চুরি করত। কাছাকাছি বাসাডেরা বলে একটা গ্রাম আছে, সেখানে থাকতো সে। রোগা হলেও গায়ে প্রচণ্ড জোর ছিল। তার চুরি করা স্বভাব, মাতলামো আর বদমেজাজের জন্য স্বাভাবিকভাবেই সবাই তাকে এড়িয়ে চলতো। তার বউ আর একটা বাচ্চা মেয়ে ছিল। আজ থেকে 4 বছর আগে মেয়েটা তখন 3 বছর বয়স। বিল্ল কলকাতায় একটা চোরাই মাল বিক্রি করতে গিয়ে ধরা পড়ে যায়। কিন্তু কোর্টে যাওয়ার সময় পুলিশ ভ্যান থেকে নেমে সে একজন পুলিশের অন্যমনস্কতার সুযোগে রিভলভার কেড়ে নিয়ে পুলিশটাকেই গুলি করে পালায়। পুলিশটা মারা যায়। এর 2 মাস পরে বিল্ল তার বউ আর বাচ্চাকে নিয়ে নিজের বাড়িতে এলো। পুলিশের কাছে আগে থেকেই খবর ছিল। তারা বিল্লর বাড়ি ঘিরে ফেলল। বিল্ল আর পালাবার পথ না পেয়ে বাড়িতে আগুন লাগিয়ে দিল। আগুন নিভতে ভেতরে গিয়ে ছাইয়ের গাদার মধ্যে থেকে মানুষের হাড়ের পোড়া কয়েকটা টুকরো পাওয়া গেল মাত্র। পুলিশ বিল্লর পরিবারের 3 জনকেই মৃত ঘোষণা করে। বর্ষার ঠান্ডা রাতেও ননীগোপালবাবু নতুন করে ঘেমে গেলেন। বাঁ হাতের কবজিটা এখনো টনটন করছে। তাতে ডান হাতটা বোলাতে বোলাতে শিউরে উঠলেন। তাহলে আমি বিল্ল মাহাতোর ভূত দেখলাম। আমার হাতটা শক্ত করে চেপে ধরেছিল সে, কিছুতেই ছাড়ছিল না। জ্বলন্ত বিড়িটা জানলা দিয়ে বাইরে ফেলে দিয়ে কালীপদবাবু বললেন, কেউ কেউ বলে বিল্ল নাকি মরেনি, সে একা পালিয়ে গেছিল। আমারও ধারণা বিল্ল বেঁচে আছে। কয়েকজন আমাকে বলেছে যে তাকে নাকি 2 দিন আগেই গালুটি স্টেশনে দেখা গেছে। পুলিশের চোখে তো মরা, তাই নামধাম বাড়িয়ে এসেছে। তার শরীরের মুখের অনেকটা পুড়ে গিয়ে নাকি বিভৎস চেহারা নিয়েছে। সে নাকি এখন চুরি চামারি ছেড়ে দিয়ে মাছ সাপ্লাই করার ব্যবসা ধরেছে। আপনার কথাতেও তো সেটা মিলে যাচ্ছে। ওর গায়ে আষ্টে গন্ধ তো হবেই। নিশ্চয়ই সবে ট্রেনের ভেন্ডের কামরায় মাছ তুলে দিয়ে এসেছিল। মাছের বরফ যারা ভাঙে তাদের হাত ঠান্ডা থাকে, তবে ওর বেলায় তো অনেকক্ষণ ঠান্ডা ছিল। পকেটে বরফ নিয়ে ঘুরছিল নাকি?
যদি তাই হয়ে থাকে তাহলে তো বলবো আপনাকে ভয় দেখাবার জন্যই পকেটে বরফ রেখেছিল। শুনেছিলাম বটে ওর মাথাটা নাকি একটু বিগড়েছে, একে ওকে তাকে ভয় দেখাচ্ছে। আর নতুন লোক দেখলে তো কথাই নেই। ননীগোপাল বাবু হতভম্ব। গ্লাসে চুমুক দিয়ে একটু জল খেয়ে বললেন, আপনি ঠিক বলছেন তো? লোকটা বেঁচে আছে? কিন্তু আমি যে নিজের চোখে তাকে হাওয়ায় মিলিয়ে যেতে দেখলাম, এই ছিল, এই নেই। বিল্লোর প্রেতাত্মাই ঘুরে বেড়াচ্ছে না তো? কি বললেন? হাওয়া হয়ে গেল? বিল্লো হাওয়া হয়ে গেল? এবার কথাটা বলল আসল হারকিশন। কয়েক মুহূর্ত সারা ঘর নিস্তব্ধ। হারকিশন ঠোঁটের ওপর আঙুল রেখে রেখে কি যেন ভাবছে। হঠাৎ সে একটা ঝাঁটা গোপওয়ালা লোকের দিকে আঙুলটা তুলে বলল, এই তোকে না আজ বোল পাহারা দিতে বলেছিলাম, কখন চলে এসেছিস? আমি তো 9:30 পর্যন্ত পাহারা দিয়ে চলে এসেছি। এবার হারকিশন সপাটে ঝাঁটা গোপকে এক থাপ্পড় কষালো। হারাম জাদা, তুই 9:30 পর্যন্ত থেকে চলে আসবি? ওখানে গর্ত হয়ে পড়ে আছে। আরে একটা দিন সারাটা রাত বোলটা পাহারা দিতে কি হচ্ছিল? তুই জানিস না ট্রেন লেট? ননীগোপাল বাবুর মাথায় কিছুই ঢুকছে না। তাকে কালীপদ বাবুর সঙ্গে বসিয়ে বাকি সবাই ক্লাব থেকে বেরিয়ে বৃষ্টি মাথায় নিয়েই ছুটল। ননীবাবু গোটা ঘটনাটা ভেবে শিউরে উঠতে উঠতে ক্লান্ত দেহটা মাদুরে এলিয়ে দিলেন। পরদিন রবিবার সকাল 7টার মধ্যেই ননীগোপালবাবু পৌঁছে গিয়েছেন গালুডি স্টেশনে। 7:30টার ট্রেনেই তিনি কলকাতা ফিরে যাবেন। তাকে বিদায় জানাতে এসেছে হারকিশন আর তার কয়েকজন বন্ধু। ভ্যান রিক্সায় স্টেশনে আসার পথে ননীবাবু বুঝেছেন ঝর্ণা পাহাড়ে ঘেরা গালুডি কি অসামান্য সুন্দর জায়গা। কিন্তু এই সৌন্দর্য কিছুতেই গতকাল রাতের বিভীষিকাকে ছাপিয়ে উঠতে পারছে না। তাই আর এক মুহূর্ত গালুডিতে থাকা তার পক্ষে অসম্ভব। কাল রাতে ক্লাবঘর থেকে বেরিয়ে যাওয়ার ঘণ্টাখানেক পরে সবাই ফিরে এসেছিল। হারকিশন জানিয়েছিল সেতুর নিচে একটা পাথরের উপরে বিল্লোর লাশ পাওয়া গিয়েছে। আসলে আগের দিন হাতির দলটা সেই কাঠের সেতুর উপর দিয়ে গিয়েছিল। তাদের পায়ের চাপে সেতুর বাঁ পাশের একটা অংশ ভেঙে বড় গোল গর্ত তৈরি হয়েছিল। বৃষ্টি আর ধর্মঘটের জেরে মেরামতির উপায় ছিল না, তাই তারা একজনকে পাহারায় বসিয়ে এসেছিল যাতে রাতের অন্ধকারে কেউ সেই গর্ত দিয়ে পড়ে না যায়। কিন্তু সে তো 9:30তেই পাহারা ছেড়ে চলে আসে। বিল্লো 4 বছর পরে গালুডিতে এসে এত খবর জানতো না, তাই ওই গর্তে পড়ে কাল সে মারা গিয়েছে। বাকি রাতটুকু সেই ক্লাব ঘরেই কাটিয়েছিলেন ননীগোপালবাবু। রমাপ্রসাদ বাবুর বাগান বাড়িতে গিয়ে এর চেয়েও বেশি কোনো ভুতুড়ে ঘটনা হজম করার মতো পাকস্থলী তার নেই। এখন একটা কথাই তার মনে হচ্ছে, বিল্লোর হাতটা ঝটকা মেরে ছাড়িয়ে না দিলে সে গর্তে পড়ে প্রাণ হারাতো না। গালুডির সকলেই বিল্লোকে প্রচণ্ড ঘৃণা করত, তাই বোধহয় তাকে অনিচ্ছাকৃত খুনের জন্য ননীবাবুকে কেউ এখনো পর্যন্ত দায়ী করেনি। এবার ট্রেনে উঠে পড়তে পারলেই হাঁপ ছেড়ে বাঁচেন তিনি। এতক্ষণ ধরে শুনলেন প্রসেনজিৎ বন্দ্যোপাধ্যায়ের গল্প ননীগোপালের ভয়। আপনাদের জানিয়ে রাখি, বিভা পাবলিকেশন থেকে সদ্য প্রকাশিত হয়েছে প্রসেনজিৎ বন্দ্যোপাধ্যায়েরই অনবদ্য কল্পবিজ্ঞান থ্রিলার বোধিবীক্ষণ। বইটি বিভা পাবলিকেশনের অফিসিয়াল ওয়েবসাইট কলেজ স্ট্রিট সহ সর্বত্র পাওয়া যাচ্ছে। যারা বিভা পাবলিকেশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে রহস্য ত্রিবেণী 2 কম্বো প্রিবুক করেছেন তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, সিঙ্গেল বইগুলির শিপিং শুরু হয়েছে। হন্ডুরাসে হাহাকার বইটি রিলিজ না হওয়ার জন্য কম্বো বুকিংয়ের এখনও শিপিং শুরু হয়নি। শীঘ্রই বইটি রিলিজ করে শিপিং শুরু করা হবে। যারা এখনও এই সদ্য প্রকাশিত বইগুলি অর্ডার করেননি তাদের জন্য লিঙ্ক থাকলো এই গল্পের ডেসক্রিপশনে। আমাদের আজকের গল্প আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল বিভা ক্যাপে। সবার আগে আমাদের লেটেস্ট ভিডিওর নোটিফিকেশন পেতে প্রেস করুন রিং বেল আইকনে।
আর অবশ্যই আপনাদের ভালো লাগা খারাপ লাগা আমাদের জানান এই গল্পের কমেন্ট সেকশনে। আমাদের পরবর্তী নিবেদন নিয়ে আমরা আবার হাজির হব শুধুমাত্র আমাদের অফিসিয়াল চ্যানেল বিভা ক্যাফেতে। ভালো থাকবেন, সাহিত্যে থাকবেন। শুভরাত্রি।